পুঁজিবাজারে ফ্যাসিবাদের ভূত তাড়ানোর দাবিতে বিক্ষোভ, কাজে ফেরাতে দফায় দফায় বৈঠক ডিএসসিসির চেয়ারম্যানের। টেলিযোগাযোগ খাতে বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে কাজ করবে স্টারলিংক। আইসিটি খাতে শ্বেতপত্র প্রকাশের আহ্বান বিশেষজ্ঞদের। এবং এবার কানাডার কৃষি ও খাদ্যপণ্যের উপর নতুন আমদানি শুল্ক বসানোর ঘোষণা চীনের। ক্যানোলা নিয়ে খোলা আলোচনা ও সমঝোতার পথ। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সব শেষ খবর নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। এবার বিস্তারিত। দর্শক, ধর্ষণ এবং নিপীড়নের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ প্রতিবাদ। শুরুতে যাচ্ছি রংপুরে, সেখানে আছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মশাল মিছিলের নিয়ে বিস্তারিত জানাবেন এবং মিছিলের অবস্থান সম্পর্কে জানাবেন আমাদের। কিছুক্ষণ আগে রংপুরের টাউন হল চত্বর থেকে একটি মশাল মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থীরা সেই মিছিলটি এখন জাহাজ কোম্পানি মোড়ে এসে শেষ হয়ে প্রতিবাদ সমাবেশ করছে। আপনাকে যদি বলি যে মশাল মিছিল নগরী প্রদক্ষিণ করার পরে সকলের কিন্তু মশাল মিছিলের একটি দাবি ছিল ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকের শাস্তি। সেই সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুরের নেতারা তারা কিন্তু বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে তার পদত্যাগ করতে হবে। এছাড়া সারা দেশে যেসব ধর্ষক রয়েছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। এছাড়া যে নারী নির্যাতন থেকে শুরু করে অন্য যে শিশু নির্যাতন রয়েছে সকল নির্যাতনের বিচার দ্রুত সময়ের মধ্যে করতে হবে, অন্যথায় কিন্তু তারা রাজপথে ছাড়বেন না। আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কথা বলছেন মহানগর যে বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ হুসাইন আহমেদ ইমতি, তিনি কথা বলছেন তাদের কিন্তু একটাই দাবি, সকলের একটাই দাবি যে স্বরাষ্ট্র উপদেষ্টা কালক্ষেপণ করছে, ধর্ষকের কোনো বিচার করছে না, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি যত দ্রুত সম্ভব দিতে হবে। এটি কিন্তু আসলে আজকের এই মশাল মিছিল থেকে রংপুর থেকে সকলের প্রত্যাশা। আমি কথা বলছি শিক্ষার্থীদের সাথে, তাদের কিন্তু দাবি ধর্ষক কিন্তু কোনোভাবে বাইরে জেলখানাও থাকতে পারে না, তারা বাইরেও থাকতে পারে না। কেন স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের শাস্তির সর্বোচ্চ শাস্তি ফাঁসি ব্যবস্থা নিশ্চিত করছে না, এটি কিন্তু তাদের চাও। তাদের একটা কথা যে এই বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। আবু সাইদের যে রক্তে ভেজা রংপুর নগরী, এই রংপুর নগরী থেকেই ধর্ষকের ফাঁসি এবং ধর্ষণের বিচার তারা প্রত্যাশা করেন। শুনছেন তাদের কথা, তারা কিন্তু বারবার একটা কথাই বলছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে কালক্ষেপণ করছে, স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব পালন সঠিকভাবে করছে না। এছাড়া স্লোগানে কিন্তু নানান কথা উঠে এসেছে। শুনছেন বক্তব্য, তারা তাদের বক্তব্য কিন্তু অর্থাৎ জ্বালানি বক্তব্য কিন্তু একটাই। শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে এই লজ্জা থেকে তারা বাঁচতে চান, শিশু নির্যাতন থেকে তারা বাঁচতে চান, সকলের কিন্তু একটি চাওয়া। একটি বিষয় বলে রাখি যে দুপুরে কিন্তু কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা কর্মসূচি ঘোষণা করেছে। সব মিলে উত্তাল হয়ে উঠেছে রংপুর। এই রংপুর থেকেই ধর্ষকের ফাঁসির নিশ্চিতের দাবিতে এই তারা আন্দোলন চালিয়ে যাবে, এমনটাই কিন্তু বলছেন সাধারণ শিক্ষার্থীরা। সকলের প্রত্যাশা যে সারা দেশের যে অন্যায় অত্যাচার হচ্ছে, অন্যায় অত্যাচার কোনোভাবে থাকবে না, অন্যায় অত্যাচার দূর হবে এবং দেশে শান্তি ফিরে আসবে, নারীরা অবাধে চলতে পারবে, শিশুরা নিরাপদ থাকবে, এমনটা কিন্তু আজকের এই মশাল মিছিল থেকে তারা বলছেন। মশাল মিছিল দাঁড়িয়ে কিন্তু নগরীতে কিন্তু একটি বার্তা তারা দিতে চাচ্ছে যে এই অর্থাৎ কোনোভাবেই দেশের যেহেতু আবু সাইদের নগরী, এই নগরীতে রক্তে ভেজা নগরী, এই নগরী থেকেই তারা কিন্তু ফাঁসির ধর্ষকের সর্বোচ্চ ফাঁসির যে আদেশ রাষ্ট্র সেই ব্যবস্থা করবে, এটি কিন্তু বলা হচ্ছে। আরেকটি বিষয় যদি বলি যে গত কয়েকদিন থেকে সারা দেশে শিশু ধর্ষণ থেকে এই সবের দাবিতে কিন্তু আসলে আজকের এই বিক্ষোভ হচ্ছে। আমি একটু কথা বলতে চাই, ইমতিয়াজ একটু কথা বলতে চাই আপনার সাথে। এই যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কিন্তু ধর্ষকের আন্দোলন চলবে কিনা আমাদেরকে বলবেন, ধর্ষকের ফাঁসি দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে কিনা বলবেন আমাদের। দেখেন, এতদিন ধর্ষণ হয়ে গেছে, আন্দোলন হয়ে আসছে, কিন্তু এখন পর্যন্ত কারো বিচার আমরা দেখিনি। বর্তমান অন্তর্বর্তী
সুনিশ্চিত করবো। ইমতিয়াজের সাথে তিনি কিন্তু বলছিলেন। তো এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ একই খবর জানতে ঢাকা বিশ্ববিদ্যালয় মাসুদ রয়েছে, তার কাছে জানতে চাইব সেখানকার খবর। মাসুদ। যেমনটি আমাদের সহকর্মী বলছিলেন, আমি এই মুহূর্তে আছি রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিক সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে। আপনারা জানেন যে সারা বাংলাদেশের মতো কিন্তু এখানে বিক্ষোভে ফুসে উঠেছেন ছাত্র জনতারা। আমরা যেমনটি দেখেছি যে ধর্ষণ বিরোধী মঞ্চের ব্যানারে কিন্তু একটি মশাল মিছিল হওয়ার প্রস্তুতিতে কিন্তু এই রাজু ভাস্কর্যের নিচে সন্ধ্যা 7:30টার পর থেকে কিন্তু সবাই একত্রিত হয়েছেন। আমরা যেমনটি দেখেছি ছোটো ছোটো মিছিল নিয়ে কিন্তু বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা কিন্তু এখানে যেমন একত্রিত হয়েছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে তারা ঠিক বিচার চান। তারা বলছেন যে যেখানে একের পর এক ধর্ষণের মতো ঘটনা ঘটছে, ছোট ছোট শিশুদের ধর্ষণের মতো জঘন্য এবং বর্বরচিত ঘটনা যে ঘটছে, সেটির বিচারের দাবিতে কিন্তু তারা ফুসে উঠেছেন। তারা বলছেন যে এখন পর্যন্ত ঠিক মাগুরার সেই শিশু আসিয়ার মতো যে শিশুর মতো যারা ধর্ষণের শিকার হয়েছেন, তারা যেমন এখন পর্যন্ত হাসপাতালের বেডে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কাতরাচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে ধর্ষকরা কেন এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে, কেন? দর্শক, রংপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রেজাউল করিম মানিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসুদ সুমন। ধন্যবাদ আপনাদের। পুঁজিবাজারের অনিয়ম দুর্নীতি তদন্ত করে দোষীদের বিচার নিশ্চিত করা জরুরি। রোববার বিএসইসির সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম। জানান, বাজারে নজরদারি বাড়ানো হয়েছে যাতে বিদ্যমান পরিস্থিতিতে অপ্রত্যাশিত কিছু না ঘটে। এদিকে বিএসইসি প্রধান জানান, আন্দোলনে থাকা কর্মকর্তারা কাজে ফিরেছেন। গেল 4 আগস্ট নির্বাহী পরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। প্রতিবাদে পরদিন থেকে সংস্থার চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগ দাবিতে আন্দোলনে নামেন কর্মকর্তা কর্মচারীরা। সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার বিএসইসির কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করলেও নিরাপত্তার চাদরে ঢাকা কার্যালয়। এদিন বেলা 11টায় বিএসইসির কার্যালয়ে আসেন ডিএসই সিএসইর প্রতিনিধি সহ বাজারের অংশীজনরা। জানান, চলমান পরিস্থিতিতে বিনিয়োগকারীদের আশ্বস্ত করতেই এই বৈঠক। বিনিয়োগকারীদের আপনাদের আশ্বস্ত করতে হবে যা ঘটার ঘটে গেছে, এই ধরনের ঘটনা আর যেন পুনরাবৃত্তি না হয়, তার জন্য আমাদের সকলকে ঐকান্তিকভাবে একসাথে কাজ করতে হবে। বিগত বছরগুলোতে যে অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, তার বিশদ তদন্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারের আওতায় নিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলমান যে তদন্ত কার্যক্রম, তার সাথে বাজার সংশ্লিষ্ট আমরা সবাই একাত্মতা ঘোষণা করছি। বিএসইসি চেয়ারম্যান জানালেন, কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছেন কর্মকর্তারা। ওনারা আমাদেরকে সমস্ত সহযোগিতা এবং সব ধরনের সাপোর্ট দিয়ে যাবেন সেই কথা বলেছেন। আর এটার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের যারা কর্মচারী আছে ওনারাও কাজে ফেরত আসছেন। তবে মামলায় নাম থাকা 16 কর্মকর্তার অফিস না করার বিষয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান খন্দকার রাশেদ মাকসুদ। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। টেলিযোগাযোগ খাতে বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে কাজ শুরু করছে স্টারলিংক, এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টার সদ্য নিয়োগপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। প্রান্তিক পর্যায়ে সহজলভ্য ইন্টারনেট শীর্ষক এক আলোচনায় তিনি আরও জানান, বিগত সরকারের আমলে দেশের টেলিযোগাযোগ খাতের ঘুষের বিনিময়ে লাইসেন্স দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে বিএনপির আন্তর্জাতিক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন টেলিযোগাযোগ ও আইসিটি খাতে শ্বেতপত্র প্রকাশের আহ্বান জানান। প্রায় 18 কোটি মোবাইল সিম এবং প্রায় 13 কোটি ইন্টারনেট গ্রাহকের কাছে এখনও পর্যাপ্ত নয় নিরবিচ্ছিন্ন নেটওয়ার্ক। বিগত সরকারের সময় নানান নীতি গ্রহণের চেষ্টা ঢাকা পড়েছে দুর্নীতির কালো ছায়ায়। জুলাই আগস্টের পট পরিবর্তনের পর আর সব খাতের মতোই টেলিযোগাযোগ ও আইসিটিতেও বেরিয়ে আসছে অনিয়মের নানা তথ্য। অন্তর্বর্তী সরকারও চেষ্টা চালাচ্ছে গ্রাহক বান্ধব পরিবেশ সৃষ্টির।
বাংলাদেশের ইন্টারনেট খাতে সেবার মনোন্নয়ন ও ব্যয় কমানোর উদ্যোগ সহ বড় পরিবর্তনে ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনায় সভায় তিনি বলেন, সেবার নামে যেন তেন ব্যবসা চলবে না, কমাতে হবে ডাটার মূল্য। জানান, যে কোনো মূল্যে বাস্তবায়ন হবে স্টারলিংক প্রকল্প। বিগত সরকার যেহেতু ঘুষ খেয়ে আর্থিক লেনদেনের মাধ্যমে এসব লাইসেন্স দিয়েছে, তারা সোর্স থেকে রেভিনিউ কালেকশনের এই মডেলগুলো ইমপ্লিমেন্ট করে যায়নি, যেগুলো আমরা করার চেষ্টা করব। বিএনপির আন্তর্জাতিক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, বিগত সরকার আমলে সিন্ডিকেট তৈরি হয়েছে, এটিকে ভাঙতে হবে। আগামী দিনে আমরা যে পলিটিক্যালি যে সংস্কারগুলোর কথা বলছি, এই সেক্টরেও আমরা অবশ্যই সংস্কার করব এবং সেটা একান্তই হবে জনগণের স্বার্থে। বিশেষজ্ঞরা বলছেন, স্টারলিংক এলে দেশের ইন্টারনেট সেবা আরও উন্নত হবে, তবে এর সঠিক বাস্তবায়ন ও দাম নাগালের মধ্যে রাখা জরুরি। আমি আমার ইন্টারনেট প্রান্তিক পর্যায়ে নিতে তাহমিদ আমিন, নিউজ 24, ঢাকা। সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। আবার স্বাগত পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সর্বকনিষ্ঠ হিসেবে সবচেয়ে কম সময়ে সমুদ্রপৃষ্ঠ থেকে পদযাত্রা করে সবচেয়ে বেশি পথ পাড়ি দিয়ে এভারেস্ট জয়ের বিশ্ব রেকর্ড গড়ার মিশনে নেমেছেন প্রথম বাংলাদেশি হিসেবে গ্রেট হিমালয় ট্রেইল সফলভাবে সম্পন্ন করা পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। তার এই বিশ্ব রেকর্ড গড়ার পথে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছে দেশের শীর্ষস্থানীয় ফুড ব্র্যান্ড প্রাণ। স্ন্যাক্স পার্টনার হিসেবে থাকছে জনপ্রিয় নুডলস ব্র্যান্ড মিস্টার নুডলস। রোববার রাজধানীর গুলশানের শুটিং ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পর্বতারোহী শাকিল তার সি টু সামিট জয়ের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন। সংবাদ সম্মেলনে বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম আল হক, বিএমটিসির সভাপতি ও দুবাইয়ের এভারেস্ট জয়ী এম এ মুহিদ, ইভেন্ট টিপির হেড অব কমিউনিকেশনস মোহাম্মদ আব্দুল কাইয়ুম, লায়ন কল্লু লিমিটেডের বিপণন পরিচালক তন্ময় দত্তগুপ্ত, মিস্টার নুডলসের জেনারেল ম্যানেজার তুষন পাল উপস্থিত ছিলেন। দেশের বাজারে অত্যাধুনিক প্রযুক্তির দুইটি ইলেকট্রিক বাইক A10 এবং A12 নিয়ে এসেছে রিভো, যা ক্রেতাদের দৈনন্দিন যাতায়াতে নতুন মাত্রা দেবে বলে মনে করে কোম্পানিটি। শনিবার রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত শোরুমে নতুন এই বাইক দুইটি উন্মোচন করেন রিভো বাংলাদেশের নির্বাহী পরিচালক ভ্যান নেইল। এ সময় তারা বাংলাদেশের পরিবহন ব্যবস্থার ভবিষ্যৎ রূপান্তরের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি। তারা চান মানুষ আরও টেকসই ও সাশ্রয়ী বৈদ্যুতিক যানবাহনের মাধ্যমে দৈনন্দিন যাতায়াত সহজতর করুক। অর্থনীতির প্রধান তিন খাত সেবা, কৃষি ও শিল্প, যার মধ্যে নারীদের বড় অংশ প্রায় ৭৪% যুক্ত হচ্ছেন কৃষিকাজে। রোববার উন্নয়ন সমন্বয়ে আয়োজিত বাংলাদেশের অর্থনীতিতে নারীর অংশগ্রহণ সাম্প্রতিক ধারার পর্যালোচনা শীর্ষক অনলাইন মত বিনিময় সভায় এমন তথ্য উঠে আসে। গবেষণায় দেখা যায়, শ্রমশক্তিতে নারীরা অংশগ্রহণ করছে, কিন্তু তারা যুক্ত হচ্ছেন কম লাভজনক কাজে। কৃষিসহ অন্যান্য কম লাভজনক বা কম সুবিধাজনক কাজে পুরুষের শূন্যস্থান পূরণ করছেন নারীরা। এতে অর্থনীতিতে নারীর অবদান বাড়ছে, কিন্তু সে অনুপাতে অর্থনৈতিক অগ্রগতির সুফল তারা পাচ্ছেন না বলে জানান বক্তারা। দর্শক, এই ছিল বিজনেস টাইমের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।